আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচনের পূর্বেই ঢাকা ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে যখন শিবির একচ্ছত্রভাবে বিজয় অর্জন করল, তার অব্যাহতি সময়ের ভিতর মানে কিছুদিনের ভিতরেই ওই সময় মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম চীন নির্বাচিত ছাত্র শিবিরের মাধ্যমে ভার্সিটির ভিতরে অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন, নূতন হল পর্যন্ত করেছিলেন, আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক পদক্ষেপ করেছিলেন। চীনের অর্থায়নে কাজ হচ্ছে শিবিরের হাত দিয়ে। তারপরে জাতীয় নির্বাচন, সরকার গঠন, শেষমেশ সদ্য সমাপ্ত ঈদ উল ফিতরের পূর্বে সেই চীনের অর্থায়নে জামাতের হাত ধরে ব্যাপকভাবে ইফতারির বিতরণ করল চীন জামাতের হাত ধরে। অর্থাৎ চীনের বিশ্বস্ত সরকারের থেকেও সরকারের বিরোধী দলে থাকা জামাত ইসলাম পক্ষান্তরে সরকার যা কিছু চাচ্ছে, পাচ্ছে এবং দেন দরবার করে আগাতে চাচ্ছে ভারতের কাছ থেকে, ভারতমুখী হয়ে। অর্থাৎ দুইটি টিম দুইটি মাঠে দ্বিমুখী পদচারণায় রপ্ত হয়ে পড়েছেন। নির্বাচনে কি হয়েছে জানি না, কিন্তু আমার দৃষ্টিতে বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেনি। অপরাধ হলে ক্ষমা করবেন, কিন্তু এটা আমার চিন্তা ভাবনা, ভুল হতেই পারে, মানুষের চিন্তা ভাবনা সব সঠিক হবে এমন তো কথা নয়। কিন্তু আমার দৃষ্টিতে জামাত নির্বাচনে বিজয়ী ছিল, কিন্তু বাংলাদেশে বিজয়ী ঘোষণা করা হয়েছে বিএনপিকে, ক্ষমতায় বসানো হয়েছে বিএনপিকে। বর্তমান যে গভর্নমেন্ট, আমার মনে হয় মেড বাই ফরেন, বিদেশের তৈরি একটি সরকার, বিএনপির ছত্রছায়ায় বা বিএনপির আবেশে একটি সরকার গঠন করা হয়েছে, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে। এবং বিদেশি আর কেউ না, আমেরিকা। আমেরিকা সরাসরি এই মাঠে খেলবে না, আমেরিকা খেলবে ভারতের মাধ্যমে, ভারতকে দিয়ে। ভারতের অত্যন্ত বিশ্বস্ত ছিল বিগত সরকার, কিন্তু যে কোনো কারণেই হোক আমেরিকার বিভাজনে পড়ে যায়, আমেরিকার দৃষ্টি একটু অন্য দৃষ্টিতে পড়ে যাওয়ায় তাকে সরে যেতে হলো। আমেরিকার সেই সময় ভারতের সাথে একটি ডিল ছিল, হাসিনাকে সরাইতে হবে, কিন্তু ভারত সেখানে শক্ত অবস্থায় ছিল যে বাংলাদেশ একমাত্র নিয়ন্ত্রণ করবার জন্য, আমাদের নিয়ন্ত্রণাধীন রাখার জন্য শেখ হাসিনাই পারফেক্ট। কিন্তু তাকে আমরা কেন সরাবো বা কী কারণে সরাবো? পরবর্তী যে যে সরকার আসবে তার সাথে এই সুযোগটা, এই সুবিধাটা আমরা পাবো কিনা। এখানে একটি গোপন ডিট হয়েছিল, যেটা আরও পরে প্রকাশিত হবে। সেটা হলো আমেরিকা ওই সময় ভারতকে কথা দিয়েছিল এই জুলাই আগস্টের যে আন্দোলন বাংলাদেশে হবে, ভারত যেন কিছুটা নিশ্চুপ থাকে। আর এই নিশ্চুপ থাকার পরবর্তীতে যে সরকার আসবে সেটাকেও ভারতের প্রধানত ভারতমুখী, ভারতের অনুগত, ভারতের পোষ্য সরকার গঠন যেই করুক না কেন তাকে ভারতের আন্ডার গ্রিপের ভিতরেই রাখার দায়িত্বটাও আমেরিকা নিজেই কাঁধে নিয়েছিল। এবং সেইভাবেই শেখ হাসিনাকে তাদের দেওয়া কথা মতো ভারতকে যেতে দেওয়ার সুবিধা, ভারতে যেতে দেওয়ার সুবিধা, এবং শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী তার পরিবার সহ আরও যে নেতাদেরকে ভারতে নিয়ে গেছে, এটাও তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমেরিকার সাথেই ভারতের একটি চুক্তি ছিল, যেটা হয়তো শেখ হাসিনা জানে না, হয়তো এখন জানতে পারছে, যে তাকে ভারতের সাথে চুক্তিভিত্তিক
দর কষাকষির মাধ্যমেই আমাকে ক্ষমতার থেকে নামানো হয়েছে বা ভারতে রাখা হয়েছে। এবং আমার যে কাজ, আমাকে দিয়ে যেটা সমাপ্ত হয়নি, বর্তমান যে সরকার আছে তাকে দিয়ে সেটা সমাপ্ত করা হবে। অর্থাৎ এখানে যে অক্ষরেখা, একটি হলো আমেরিকা, তার একটি অক্ষ তৈরি করতে চাচ্ছে এই দক্ষিণ এশিয়া থেকে দিকে এলাকায়, যার জন্য মিয়ানমারের যে তাণ্ডব, রক্তারক্তি, হানাহানি দীর্ঘদিন ধরে, কিন্তু সেখানে চীন ব্যাপকভাবে মিয়ানমারের পাশে থাকায় আমেরিকা ততটা জুৎসই অবস্থানে যেতে পারছে না। মণিপুরকে নিয়ে থেকে থেকে খেলে উঠলেও আমেরিকা বলছে আপনার কি দরকার, এখানে কি প্রয়োজন। ভারত বলছে আপনার এখানে কি প্রয়োজন, কি দরকার। আমেরিকা বলছে এখানে আমার একটি রাষ্ট্র চাই, যে আমার ঘাঁটির মতো ব্যবহার করা যাবে। ভারত বলছে আমার রাজ্যগুলোতে হাত দেবেন না, আমি বাংলাদেশকে আপনার ওই খেলার মাঠ তৈরি করে দেব, সে দায়িত্বটা আপনি আমার কাঁধে চেপে দেন, আপনি শুধু হ্যাঁ হ্যাঁ বা আমার পক্ষে কথা বলে যান। এইখানেই বাংলাদেশ নিয়ে এত টানাটানি। কিন্তু চীন আদতে কি বাংলাদেশকে আমেরিকা সে খেলার মাঠ তৈরি করতে দিবে? এই জন্যই আমেরিকা এমন একটি দলকে বেছে নিল যে সম্পূর্ণ ভারত বিরোধী, সেটা হলো জামাত ইসলাম। চীনের সাথে জামাতে ইসলামের এইটাই হলো দৃঢ় সম্পর্কের কারণ। এবং জামাতকে স্টাবলিশ করার, জামাতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যত ধরনের যা করা লাগে চীন সেটা করবে। আর বাংলাদেশের বর্তমান সরকার বা সরকারে থাকা কিছু ব্যক্তিবর্গকে প্রাচুর্যের মোহে সম্রাট শাহজাহান বা আকবর, হুমায়ুন, এদের মতো সম্রাটদেরকে তৈরি করবে এদেশে। তাদের অর্থায়নে, তাদের ক্ষমতার দাপটে, তাদের রাজনৈতিক উচ্চবিলাসিতার প্রলোভনে তারা বাংলাদেশকে ভারতমুখী এমনভাবে করে তোলার চেষ্টা করবে যেন বাংলাদেশ ভারতের বাইরে আর কোনো দিকেই ধাবিত না হয়। জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। আফগানিস্তান তো ভারতের সাথেই আছে, আফগানিস্তান হলে সমস্যাটা কোথায়? কিন্তু ওই আফগানিস্তান হবে যেটা ভারতের সাথে নেই, ওই আফগানিস্তান হবে যেটা আমেরিকার সাথে নেই, ওই আফগানিস্তান হবে যে আফগানিস্তানের দৃঢ় সম্পর্কটা হবে চীনের সাথে। সেই আফগানিস্তান হতে দিতে চায় না আমেরিকা বা ভারত বাংলাদেশকে। এখানেই জুজুর ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার যত অপচেষ্টা। এখন অনেকেই বলছেন অ্যাক্সিডেন্টলি প্রাইম মিনিস্টার তারেক রহমান, দুর্ঘটনাবশত প্রাইম মিনিস্টার তারেক রহমান, ভুলবশত ভুল ব্যক্তি নির্বাচনে ক্ষমতায় তারেক রহমান বা প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটি একটি উপঠৌকন পাওয়া পদ। বাস্তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বা তার যে তো ধরনের কার্যকলাপ রাজনৈতিক পুরা আন্ডার গ্রিপে নিয়ে যে টিউবের ভিতর দিকে প্রবাহিত হচ্ছে এবং তার যত ধরনের কার্যক্রম হচ্ছে বা ভবিষ্যতে হবে, সবই ভারতের ইচ্ছা অনুযায়ী হবে। তার জন্য ভারত অত্যন্ত, আওয়ামী লীগের ভিতর শেখ হাসিনা একমাত্র এজেন্ট ছিল, সরাসরি অত বড় এজেন্ট আর কাউকে তৈরি করতে পারেনি। বিএনপির ভিতরেও শক্তিশালী, বিএনপির যারা কর্ণধার, যে গুটি কয়েক নেতা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে, যারা অযাচিতভাবে সকল জায়গায় নাক গলাচ্ছে, কথা বলছে, এবং যারা এমনভাবে শকুনের মতো মুখর বসিয়ে রেখেছে যে তাদের কথার বাইরে বিএনপির আর কোনো কিছুই করার ক্ষমতা নেই। অর্থাৎ বিএনপি অত্যন্ত ক্লোজ আপ, কক্ষিগত হয়ে পড়েছে কিছু মানুষের ইচ্ছা অনুযায়ী। কিসের সংবিধান বলেন, কিসের আইন প্রণয়ন, কোনো কিছুই না, একেবারে সম্পূর্ণ ভুয়া, সমস্ত কিছুই ভুয়া।
জুলাইয়ের বিপ্লবকে বিপন্ন করতে, বিপ্লবকে হেয় করতে বা বিপ্লবকে তুচ্ছতার সাথে নগণ্যভাবে এটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র সেটা চলবে, এবং এটাকে নস্যাৎ করবার জন্য প্রয়োজনে আরও একটি রক্তপাত ঘটে যেতে পারে। জুলাই আগস্ট ছিল শুধু শেখ হাসিনাকে এ দেশ থেকে সরিয়ে দিবার জন্য, আর কোনো কিছুই হতে দিবার জন্য নয়। সরকার এ পর্যন্ত যেটা করেছে, যা করেছে, কিন্তু শুধু দলের এজেন্ডা মাত্র, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের কোনো পদক্ষেপ নিয়ে পুরা রাষ্ট্রের ভিতরে মডিফাইড হয়ে রাষ্ট্রের জনগণকে দেখানোর মতো কাজ বিএনপি করার ক্ষমতা রাখে না, এবং ভবিষ্যতেও সেই ধরনের পদক্ষেপ নেওয়ার মতো তাদের সক্ষমতা দেবে না। ভারত বলেন, আমেরিকা বলেন, তারা তাদের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রকে জনগণের মতাদর্শ মতো গড়তে কখনোই পারবে না। সবসময় জনগণের বিরোধিতায় রপ্ত থাকবে, জনগণের বিরোধী হিসাবে তারা যে সরকার, শুধু সেটাই তাদের প্রভাব। জনগণের ম্যান্ডেটের যে সরকার, সেখানে তারা নেই, ভবিষ্যতেও থাকবে না। অর্থাৎ জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লবকে ধারণ করেছিল, এবং তাদের যে ইচ্ছা ছিল যে জুলাইয়ের যে ফলাফলটা বাংলাদেশের মানুষের দিকে আসবে, বাংলাদেশের ভবিষ্যতের দিকে আসবে, বাংলাদেশের মানুষের যে ভাগ্য উন্নয়নের জন্য রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে কীভাবে উন্নয়নের দিকে পৌঁছানো যায়, সেই ধরনের কোনো কার্যক্রম বাংলাদেশে হতে দিবে না। আপনারা খুব ধৈর্য সহকারে যদি অপেক্ষা করেন এবং অত্যন্ত প্রখরভাবে যদি পর্যবেক্ষণ করেন, দেখবেন তারা যে ধরনের কাজকর্মের ভিতরে বর্তমানে লিপ্ত রয়ে গেছে, তা থেকে কি আপনার মনে কোনো প্রশ্নই উদয় হচ্ছে না? ডক্টর ইউনূস সাহেব কেউ কেউ বলছে না, ভুয়া। নির্বাচনের 3 দিন পূর্বে আমেরিকার সাথে নাকি 103টি বিষয়ে তারা একটি চুক্তিবদ্ধ হয়েছে, এবং কিছুদিন আগে আমেরিকার অত্যন্ত শক্তিশালী প্রতিনিধি দল আসছিলেন বর্তমান সরকারের সাথে চুক্তির বিষয়গুলো নিয়ে কথা বলতে। বাংলাদেশে কতটুকুন কি কথা হয়েছে সেটা প্রকাশ হয়নি, কিন্তু তারেক রহমান আমেরিকাতে যেতে যাচ্ছেন এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে। হয়তোবা তারেক রহমান সমস্ত কিছুই জানেন না যে কি কি বিষয়ে তাদের সাথে চুক্তি হয়েছিল। তাকে হয়তো এমন কিছু বলা হয়েছিল যেটার ভিতরে তার একটি সান্ত্বনা ছিল, কিন্তু তার সাথে আরও কিছু আগে পিছে লেজুর বৃত্তি করে হয়তো সেই ক্রমিক সংখ্যাটা আরও দীর্ঘায়িত হয়েছে। বিষয়গুলো দাঁড়ির পরে আরও হয়তো কিছু সংযুক্ত হয়েছে, যেটা হয়তো তারেক রহমান সাহেবের সামনে পরে উপস্থাপন করা হয়েছে, যা দেখে হয়তো তিনি বিস্ময় প্রকাশ করেছেন নিজেই যে এমনটা তো হবার কথা ছিল না। যার জন্য তিনি যে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এই ভাবাবেগটা তাকে তাড়িত করছে না। তিনি কিন্তু এমন একটা বিহেভ করছেন না যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি এখনও অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত সহজপ্রাপ্য, সহজলভ্য, সহজতর জীবনযাপন থেকে শুরু করে তার কর্মকাণ্ডকে সেইভাবেই স্থিমিত করে রেখেছেন। অর্থাৎ এমন কোনো উদ্ধতপূর্ণ কাজ করছেন না যাতে তিনি প্রশ্নের মুখোমুখি হন, সম্মুখীন হন। তো তার ভিতরে এক ধরনের সংশয়, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এক ধরনের সংশয়ে তিনি ভুগছেন। অর্থাৎ নিজেকে মানসিকভাবে স্থির করতে পারছেন না যে আদতেই তার ঘাড়ে দেওয়া, চাপিয়ে দেওয়া বহির্বিশ্বের, অর্থাৎ ভারত বা আমেরিকার যে দায়িত্বটি দেওয়া হয়েছে সেইটা পালন করবে, নাকি তার পিতার হাতে গড়া মায়ের সেই আদর্শে রাষ্ট্র পরিচালনার যে সুনাম সেটা অক্ষুণ্ণ রাখবেন। এই দ্বিধা দ্বন্দ্ব
তাকে কিছুটা হলেও মানসিকভাবে বিভ্রান্তর ভিতরে রেখেছেন। আমি জ্যোতিষী না, কিন্তু যদি কোনো ভালো প্রকৃত পক্ষেই জ্যোতিষী তাকে অত্যন্ত কঠোরভাবে এক্স রে করেন, পর্যবেক্ষণ করেন, তাকে দেখবেন সম্পূর্ণ মানসিকভাবে তিনি স্যাটিসফাইড না। তিনি মানসিকভাবে অত্যন্ত ক্ষমতাশালী প্রধানমন্ত্রীর মতো কোনো ভূমিকায় যাচ্ছেন না। অর্থাৎ সংশয়, তার ভিতরে জড়তা তাকে আবৃষ্ট করে রাখছে, জড়তা তাকে কণ্ঠ সংকুচিত করে রাখছে, উদ্যত হাতকে কিছুটা হলেও নমনীয় করে রাখছে। এইখানেই তার যে অ্যাটিটিউড, সেটার থেকে স্পষ্ট যে ভবিষ্যতে কিছু একটা হবে অন্যভাবে। সেই অন্যভাবের কাজটা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে হলেও জনাব তারেক রহমানের হাত দিয়ে হবে। এটাই হবে বাংলাদেশের আরেকটি কলঙ্কময় অধ্যায়। যে জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠাতা করেছিলেন, দক্ষিণ এশিয়ার অত্যন্ত প্রখর দিক একজন রাজনীতিবিদ হিসাবে উদীয়মান হয়ে আসছিলেন। তিনি সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন, সার্ক তৈরি করেছিলেন, দক্ষিণ এশিয়ার যে একটি সংগঠন শক্তিশালী করে এই অঞ্চলকে একচ্ছত্রভাবে বিশ্বের মানচিত্রে দাঁড় করাবার জন্য, যার জন্য তাকে শহীদ হতে হয়েছিল। এতটা সাহসী নেতা এই অঞ্চলে হতে দিতে চায় না, এখনো চায় না। তো সেই দলটি এই ধরনের একটি নোংরামির ভিতরে জড়িয়ে পড়বে বা তাদের দিয়ে অন্য কিছু সাধিতে হবে, এটাই তারেক রহমানের হয়তো অন্তর্দাহ, এটাই হয়তো তার বিবেকের দংশনের বড় একটি জায়গা। যাক, ভবিষ্যতে দেখা যাক জামাত কি চীনের হাত ধরে বাংলাদেশকে অন্যদিকে ধাপিত করবে, নাকি ভারত তারেক রহমানের হাত ধরে আমেরিকার আশীর্বাদ নিয়ে টেনে হিঁচড়ে অন্যমুখী নিয়ে যাবে। দুপাশে দুই কুল, মাঝখানে বাংলাদেশ। দেখা যাক কার হাত শক্তিশালী, কার হাত ধরে বাংলাদেশ কোন কুলে অবতীর্ণ হয়। আমরা অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম।